শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর প্রতিদিনকার মতো। খবরটা যতখানি করে বলবো তাতে করে আজকের সব আপডেট জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছে। চাঁদার হিসাব না করে জনকল্যাণে কাজ করতে যুবলীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোগ নয়, ত্যাগের মানসিকতা নিয়েই সবাইকে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের 7ম কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানিয়েছেন। বলেছেন, যুব সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি এবং দুর্নীতি থেকে দূরে রাখতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নতুন কর্মসংস্থান তৈরির কাজও চলছে। একটা দেশ গড়ে তুলতে হলে সব থেকে বেশি প্রয়োজন আমাদের যুব সমাজের মেধা, তাদের শক্তি, তাদের মননকে কাজে লাগানো। যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করবে দেশ গড়ার জন্য। একজন রাজনীতিবিদ যে হবে তার জীবনে সেই আদর্শ থাকতে হবে। যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন শেখ ফজলে শামস পরশ। নতুন সাধারণ সম্পাদক হয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সভাপতি মাইনুল হোসেন খান নিখিল। বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 7ম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। এ সময় অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পরশ। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে। বঙ্গবন্ধুর ত্যাগ এবং বঙ্গবন্ধুর কন্যার দেশের প্রতি উদার ভালোবাসা থেকে আমি সাহস পাই। তাই আজ আমি আপনাদের সামনে এখানে আমি বলতে চাই, আমার উপর যে দায়িত্ব অর্পিত হচ্ছে আমি সম্পূর্ণ সততার সঙ্গে এই দায়িত্বগুলো পালন করব। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাল বিকেলে পল্টন অথবা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। সকালে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেছেন, প্রশাসনের অনুমতি না পাওয়ায় আজকের পূর্ব নির্ধারিত সমাবেশ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা মন্ত্রীর দায়িত্বে থাকার কারণে বাজারে অস্থিরতা চলছে বলে মন্তব্য করেছেন রিজভী আহমেদ। বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বেই ব্যবসায়ী সিন্ডিকেট পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী করেছে বলে জনগণ মনে করে। আর এই কারণেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বেলা 12টার দিকে লালমনিরহাট শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে নেতাকর্মীরা। কিছু দূর যাওয়ার পরে বাধা দেয় পুলিশ। পরে দলীয় কার্যালয়ে সমাবেশ করেন নেতাকর্মীরা। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে নাটোরেও। পুলিশ প্রহরায় শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, সরকারের ষড়যন্ত্রেই মুক্তি পাচ্ছেন না কারাবন্দী খালেদা জিয়া। এছাড়া বিক্ষোভ সমাবেশ হয়েছে ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানে। সড়ক দুর্ঘটনায় 10 জনের প্রাণহানির ঘটনায় মুন্সিগঞ্জের কনকসার ইউনিয়নে চলছে শোকের মাতম। চোখের জলে স্বজনদের চিরবিদায় জানিয়েছেন নিকট আত্মীয় প্রতিবেশীরা। জানাজা শেষে এরই মধ্যে দাফন সম্পন্ন হয়েছে 8 জনের। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। 7 কার্যদিবসের মধ্যেই এই কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কক্সবাজারের মহেশখালীতে আত্মসমর্পণ করেছে 13টি জলদস্যু বাহিনীর 95 সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে 1.5 শতাধিক অস্ত্র এবং 2000 গুলি অস্ত্র তৈরির সরঞ্জামও জমা দিয়েছেন। তারা প্রত্যয় জানিয়েছেন স্বাভাবিক জীবনে ফেরার। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অন্যায় দুর্নীতির সাথে জড়িত থাকলে ছোট বড় মন্ত্রী এমপি কাউকেই ছাড় দেওয়া যাবে না। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। হতে পারে সেই সংসদ সদস্য, হতে পারে সেই বড় রাজনীতিবিদ, হতে পারে আপনার কোনো প্রশাসনের কোনো ব্যক্তিত্ব। আমরা কিন্তু যার নামেই আমরা কোনো ধরনের অভিযোগ পাচ্ছি তাকেই আমরা কিন্তু বিচারের মুখোমুখি করে দিচ্ছি। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা আবুল মোহাম্মদ এরশাদুল আলম সহ 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে চট্টগ্রাম দক্ষিণের এডিসি শাহ মোহাম্মদ আব্দুর রউফের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয় ল্যাপটপ সহ উগ্র মতাদর্শের নথিপত্র।
একটি ল্যাপটপ পাওয়া যায়, পেন ড্রাইভ পাওয়া যায়, কিছু তথ্য পাওয়া যায়, 2,82,000 টাকা পাওয়া যায়, যেটা আমাদের কাছে সন্দেহজনক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছু পতাকা পেয়েছি তাদের সংগঠনের, মানে মোটামুটি এই সংগঠনের একদম উচ্চ পর্যায়ের যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সেনাবাহিনীর 20 পদাতিক ডিভিশন এবং র্যাব 7-এর সদস্যরা যৌথভাবে অভিযান চালাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু হয়েছে। জানা গেছে সাতছড়ি উদ্যানের কনই মুচরা এলাকা থেকে পাহাড়ি ছড়া ধরে 16 মিনিট হাঁটলেই ঘটনাস্থল এবং সেটি একেবারেই ভারত সীমান্ত লাগোয়া। সেখানেই অভিযানটি চলছে। এর আগে 2014 সালে জুন থেকে নভেম্বর পর্যন্ত 4 দফা অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণের অস্ত্র এবং বিস্ফোরক। আগামী 3 সপ্তাহের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়ন করে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন বুয়েটের ভিসি ডক্টর সাইফুল ইসলাম। সকালে র্যাগিংয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা সহ 7 দফা দাবিতে বুয়েটের সাবেক শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করে তিনি জানিয়েছেন শিক্ষার্থীদের আরও 2 দফা দাবি পূরণের জন্য কাজ করা হচ্ছে। এ সময় আবরার ফাহাদের বাবা তার সন্তানের হত্যা মামলার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। সহযোগিতার জন্য ধন্যবাদ দেন বুয়েট কর্তৃপক্ষকে। আবরারের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীদেরকেও বুয়েট প্রশাসন বিচারের আওতায় আনবেন। উনি বলল কেস এই পর্যন্ত যেভাবে আগাইছে, হ্যাঁ, আর ভবিষ্যতে পুরা কেস করতে ওনারা সহযোগিতা করবে। আমাদের অল্প একটু কাজ বাকি আছে, কাজ শেষ হলে আপনি দেখতে পাবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বলেই আমরা জানতে পারছেন। সরকারিভাবে ক্যাসিনো অভিযান অব্যাহত রাখার কথা বলা হলেও বাস্তবে আটকের সংখ্যা কমেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও কিছুটা শিথিল। সাধারণ মানুষ বলছে দুর্নীতি বিরোধী এই অভিযান অবশ্যই প্রশংসার দাবিদার, তবে তা অব্যাহত রাখা দরকার। নেতাকর্মীদের মতে দুর্নীতিবাজদের জন্য দল ক্ষতিগ্রস্ত হতে পারে না। ক্ষমতার অপব্যবহার বন্ধ এবং সুশাসন প্রতিষ্ঠায় আগামীতে কার্যকর অভিযান অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আসল সুরাহা এবং আসল অপরাধী তার শাস্তি হোক। প্রশাসনের সামনে নাকের ডগায় এ ধরনের একটা দুর্নীতি অবশ্যই প্রশাসন জানে। শুদ্ধি অভিযান যেটা হচ্ছে এটা সকল ক্ষেত্রেই হচ্ছে। এই শুদ্ধি অভিযানের দরকার আছে। কিছু ভুল ভ্রান্তি কিছু ব্যক্তি লোক করতেই পারে, সেটার দায় দায়িত্ব তো সংগঠনের উপর যাবে না। দুর্নীতি দুর্বৃত্তায়ন এইসবের সাথে যারা যুক্ত তারা অধিকাংশই ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী। খুব একটা আশাবাদী না যে এটা আর বেশি চলবে। বলবো না যেটা শেষ হয়ে গেছে, কারণ আমরা এর মধ্যে আবার একটা প্রাতিষ্ঠানিক অ্যাক্টিভিটিস মানে আমরা লক্ষ্য করছি যেটা খুবই তৎপর, কিন্তু এই তৎপরতাটাও আসলে এই কিনশিপ বা আত্মীয়তা সম্পর্কের কারণে বন্ধ হয়ে যায় কিনা সেটাও আমার ডাউট। রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক সমঝোতা দরকার বলে মনে করেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেনের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেছেন। মিয়ানমার সরকারের দায়িত্বশীল আচরণ করা অত্যন্ত জরুরি বলেও মত দেন জাতিসংঘের সাবেক মহাসচিব। এ সময় বান কি মুন বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় বাংলাদেশে আঞ্চলিক কেন্দ্র খোলা হবে। আমি মিয়ানমার সরকারকে অনুরোধ করব তারা যেন অতি দ্রুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিয়ে যায়। মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের বিশ্বাস অর্জন করে নিরাপদে তাদের নিয়ে যাওয়া। এই সমস্যা বাংলাদেশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়, তাই বিশ্বের অন্য দেশগুলোকেও এগিয়ে আসতে হবে। এদিকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচারিক আদালতে দায়ের হওয়া মামলার জন্য যৌথভাবে প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার সরকার ও সেনাবাহিনী, জানিয়েছেন সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিনতুন। রাখাইনে চলমান সংকটের জন্য সংখ্যালঘু রোহিঙ্গাদের দায়ী করেছেন তিনি। বলেছেন রাজ্যটির আদিবাসী বা মিয়ানমারের পুলিশ এবং সেনাবাহিনীর এতে কোনো ভূমিকা ছিল না। আগামী মাসে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠেয় প্রথম গণশুনানিতে হাজিরা দেবেন সুচি। শেষ মুহূর্তের নাটকীয়তায় ভারতের মহারাষ্ট্রে এনসিপির সাথে জোট সরকার গঠন করল বিজেপি। শনিবার ভোরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডনভিস। অথচ গভীর রাতেও কথা ছিল মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। শিবসেনা এনসিপি কংগ্রেস জোট গঠনের সমঝোতা ছিল চূড়ান্ত, কিন্তু শেষ মুহূর্তে অবস্থান পাল্টায় এনসিপি। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন নতুন সরকারকে, আর বিষয়টিকে অভ্যুত্থান বলে অভিহিত করেছে শিবসেনা। ভারতের ঝাড়খণ্ডে মাওবাদীদের হামলায় প্রাণ গেছে কমপক্ষে 4 পুলিশ সদস্যের। শুক্রবার রাতে রাজ্যের
লাটেহার শহরে টহলরত পুলিশের গাড়ি বহর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারীরা। জানা গেছে একই পথ ধরে যাওয়া রাজ্য বিজেপির সম্পাদক সুবোধ সিং গুড্ডুর গাড়ি বহর অল্পের জন্যই এই হামলা থেকে রক্ষা পায়। পেঁয়াজের বাজার এখনো নিয়ন্ত্রণহীন। সমুদ্র পথের পাশাপাশি উড়োজাহাজে আমদানি হলেও বাজারে তেমন প্রভাব পড়ছে না। সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ট্রাক সেল কার্যক্রম চলছে, তবে তা প্রয়োজনের তুলনায় সামান্য। আর এই অবস্থায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজারে পেঁয়াজ পাওয়া যাবে না, তবে নতুন পেঁয়াজ উঠলে দাম কমে আসবে। বিদেশি যেটা পেঁয়াজ মিশর বা টার্কি থেকে যেটা আসছে সেটা 120 টাকায়, যেটা আমাদের দেশি পেঁয়াজ সেটা হয়তো 140 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। জাহাজে করে যে মিশর থেকে পেঁয়াজ ছেড়েছে সেটা কিন্তু মাত্র আসতে শুরু করেছে, যেটা বড় কোয়ান্টিটি। আমরা আশা করছি 29 তারিখের মধ্যে কম করে হলে পরেও 12,000 টন চিটাগং বন্দরে আসবে। বাড়তি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর কৃষি ও টাউন হল মার্কেটে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন ভোক্তা অধিকারের টিম। এ সময় 9 জন খুচরা ও পাইকারি ব্যবসায়ীকে 19,500 টাকা জরিমানা করেছে। এদিকে অভিযানের খবর পেয়ে কৃষি মার্কেটের পাইকারি বাজারের অনেক মোকাম বন্ধ রাখা হয়। কালকে 135 টাকা কিনা ছিল, 140 টাকা বেশি। আজ যা মার্কেটে মোকামে গিয়ে দেখি মানে 165। শ্যামবাজার দাম বেশি 180 টাকা চাই, 180 টাকা পিস আমরা চালাইতে পারবো না। কালকে আমরা শ্যামবাজার যাব, শ্যামবাজার গিয়ে কেন বেরি করছে, কিছু কিছু ভাউচার আমরা নিয়েছি, তাদের নাম দাম নিয়েছি, কেন তারা বেশি বিক্রি করছে 10 টাকা 20 টাকা, এটা আমরা দেখব। চালের বাজার নিয়ন্ত্রণে খাদ্যমন্ত্রীর আশ্বাস আর সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণাতেও বাজারে কোনো প্রভাব পড়েনি। চট্টগ্রামের বাজারে বস্তা প্রতি 300 থেকে 400 টাকা বেশিতে বিক্রি হচ্ছে জিরা শাইল আর নাজিশাল চাল, আর নতুন করে বেড়েছে স্বর্ণা চালের দাম। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, নানা ফন্দি ফিকির করে দাম বাড়াচ্ছে উত্তরবঙ্গের কয়েকজন মিল মালিক। চাউল আগে ছিল যে 1860 টাকা, বর্তমানে বেচতেছি যে আপনার 2260 টাকা। তারপর আপনার গুটি স্বর্ণা চালগুলো আগে ছিল 1300 টাকা, এখন বেচতেছি আমরা 1460 টাকা। বৃদ্ধি করে দিবে, এটা যদি আমরা মানিনি তাহলে কালকে দেখবেন 1000 গাড়ি চাইলে 1000 গাড়ি। আর যদি আমরা মানি না, ওরা সকালে বলে যে মাল নাই, এই মিল নষ্ট হয়ে গেছে। আর অনেক মিল আছে চাউল দিতে পারছে না, কালেকশন নাই। আর অনেকের আছে তারা আটকায় রাখেছে, হয়তো আরো 2 মাস পর আরো বেশি দামে বেচবে, কিন্তু সবাই তো এক না। খাদ্যমন্ত্রী বলতেছে যে রেট বাড়াবে না, বাড়াবার জন্য তাদের, কিন্তু তারা ওটা শুনতেছে না। সরকারি গুদামে ধান সরবরাহে দালাল ফরিয়াদের দিন শেষ। এখন থেকে অনলাইনে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার, এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁর সাপাহারে চাষিদের মাঝে প্রণোদনার সার এবং বীজ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, কৃষকের অ্যাপসের ব্যবহার শুরু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে দেশের 16টি উপজেলায় এবারই প্রথম এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে পর্যায়ক্রমে, যা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। অ্যাপসে আপনার কাছে রেজাল্ট যাবে, আপনি এতটুকুর মধ্যে এতটুকু ধান দিতে পারবেন এবং এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আপনি ধান নিয়ে আসবেন, এবং সেই ধান নিয়ে আসার পরে আপনি গোডাউনের স্লিপ পাবেন, সেটা পোস্ট অফিস থেকে টাকা তুলে নেবেন। ফেসিলিটির কাছেও যাইতে হবে না, ব্যাংকেও যাইতে হবে না। আবারও স্বাগত, আপনারা দেখছেন সব খবর। রপ্তানি বাণিজ্যে সংকট দীর্ঘদিন ধরে স্পষ্ট, তবে দ্রুত সময়ের মধ্যে সঠিক কাজটি না করার কারণে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থান হারিয়েছে বাংলাদেশ। কিন্তু আগের অবস্থানে ফিরে যেতে সব পক্ষের সাথে আলোচনার ভিত্তিতেই কর্মপন্থা হাতে নেবে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে ইজ অফ ডুইং বিজনেস রিপোর্টে উত্তোলন এবং কর্মপন্থা বিষয়ক সেমিনারে এমন কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। পটুয়াখালীর গলাচিপায় কোনো ধরনের সতর্কবার্তা না দিয়ে একটি বাজার এবং বাড়িঘর উচ্ছেদের অভিযোগ করেছেন স্থানীয়রাও। অভিযানের সময় মালামাল লুটেরও অভিযোগ রয়েছে তাদের। ব্যবসায়ীরা বলছেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উচ্ছেদ করা হবে না এমন আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছেন। কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
আমি কইছি দেন আমার স্বামী অসুস্থ, আমার আপনাকে পায়ে ধরছে, আমার ঘরটা ভাঙেন না। একটা মাল আমার ঘরে একটা পাতিল যে রান্না করে খাবো সেইভাবে কোনো একটা জিনিসও তারা রাখে নাই, তারা সব কিছু ভেঙে ফেলে দিচ্ছে। ভাঙবে ঠিক আছে, আমাকে সময় দিতে, আমরা আস্তে আস্তে নিয়ে যাবো। আমাকে যে সার লোকসান হয়েছে তার কোনো শেষ নাই। সে ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে এই যে খাস জমি বন্দোবস্ত দেবে, এই যে আপনার এই যে রেকর্ড করাইয়ে দেবে, এই যে কোনো কথাবার্তা বললে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সে আতাই এনেছে বিভিন্ন লোকজনের কাছ থেকে। এটা সত্য না, এবং এটার আমি মানে কি বলবো, মানে ক্ষুদ্র লোক এরকম বলতে পারে, কিন্তু এগুলো সত্য না। আগেও তাদেরকে বলা হয়েছে যে আপনারা চলে যান, কিন্তু তারা যাচ্ছে না, কালক্ষেপণ করতেছে। এই জন্য আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এই অস্থায়ী স্থাপনাগুলো অপসারণ করে দিয়েছি। এরকম সুনির্দিষ্ট অভিযোগ থাকে যে সে টাকা নিয়েছে, আমরা অবশ্যই এর আইনগত ব্যবস্থা নিব। একদিক সচল হতে না হতে এবার আরেক দিক বন্ধ করে দেওয়া হয়েছে বাস চলাচল। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে দিনাজপুর আর ঠাকুরগাঁও থেকে বাস বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। সকাল থেকে আন্তঃজেলা এবং আশপাশের জেলাগুলোর উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। পূর্ব ঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ক্যাম্পাসে যাওয়া আসার সমস্যা হচ্ছে, ইভেন ক্যাম্পাসের বাসগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে এই বাস ধর্মঘটের কারণে। গাড়ি পাচ্ছে না, অনেক ভোগান্তি। আমাদের ওখানে একটা কাজ আছে, 10টার মধ্যে পৌঁছা লাগবে, আমাদের গাড়ি এখন পাইনি। আমরা চাবো যে একটা মীমাংসার মধ্যে আসুক এবং জনগণ যেন ভালোভাবে চলতে পারে। আর এইভাবে দুর্ভোগের মধ্যে থাকলে সবারই ক্ষতিগ্রস্ত। সবাই নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চনকে নিয়ে পরিবহন শ্রমিকদের অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের তারকারা। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, ইলিয়াস কাঞ্চনের পাশে থাকবে চলচ্চিত্র শিল্পীরা। তাকে নিয়ে যারা নোংরামি করছে তারা দেশ ও সমাজের শত্রু। সম্প্রতি নতুন সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়ন হয়। এতে বাস্তবায়নের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ভূমিকা থাকায় ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। অবৈধ বালু উত্তোলনের কারণে ধ্বংসের মুখে দিনাজপুরের মাঝাডাঙ্গা সেতু। বোমাশালো মেশিন দিয়ে বালু তোলার কারণে ব্রিজের পিলার দেবে যাওয়ায় শঙ্কা করছে স্থানীয়রা, এবং বালু তোলার ফলে নদীতে সৃষ্ট গর্তে প্রাণহানির ঘটনাও ঘটেছে। অভিযোগ রয়েছে, ব্রিজ রক্ষায় প্রশাসনকে বারবার তাগিদ দেওয়া হলেও বালু খেকোদের দৌরাত্ম্য কমেনি। এগুলো সব রোড বাইরে যে পাইলিং বাইরে গিয়েছে, আমাদের খুব কি করে কষ্টজনক হচ্ছে। বালু তোলার কারণে আমাদের অনেকগুলো বাচ্চা মারা গেছে। আমার ভাইস্তা একদিন আগে বেরাইতে আসে, ছেলেটা পরে মারা গেল। একটা এরকম করে যদি মানুষ মারা যায় তাহলে আমরা কোথায় যাব? হত্যাকাণ্ড ঘটছে, এই হত্যাকাণ্ডের জন্য এখানে বালু উত্তোলন করা যাবে না। এর আপে কমপক্ষে 500 মিটার এবং ডাউনে কমপক্ষে 1 কিলোমিটার ঝুঁকিপূর্ণ এরিয়া থেকে বালু উত্তোলন কোনোভাবেই করা যাবে না। এখনো পর্যন্ত যে ক্ষতি হয়েছে এটা রিপেয়ার যোগ্য এবং আমরা সেটার ব্যবস্থা নিচ্ছি। সিদ্ধান্ত নেওয়ার পর 1 মাস পেরিয়েছে, এখনো চালু হয়নি ঢাকা ভোলা নৌরুটে দ্রুতগতির ওয়াটার বাস। আর এই কালক্ষেপণে ক্ষুব্ধ হতাশ ভোলার মানুষ। তাদের সংখ্যা ষড়যন্ত্র করে সার্ভিসটি আবার বন্ধ করে দেওয়া হয়, যদিও অচিরেই তা চালুর আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটি। অনেক সময় চরে আটকে যায়, তখন দুর্ভোগের সীমা থাকে না। আমাদের একটাই দাবি, এটা যেন খুব দ্রুত সরকার আমাদের জন্য এটা চালু করে দেয়। যোগাযোগ ব্যবস্থাটা যদি একটু সংক্ষিপ্ত করা যেত, মানে আমাদের ভোলাবাসীর জন্য খুব উপকার হতো আর কি। এটা যদি চালু হয় আসলে আমাদের জন্য এটা একটা খুশির খবর। যত দ্রুত চালু করবেন ভোলার মানুষ তত দ্রুত উপকৃত হবে। সকাল 7:30টায় ছেড়ে যাবে এবং 12:30টায় ইলিশা পৌঁছাবে। খুব অল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানি তার যাত্রা শুরু করবে। চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে শিশু সন্তান চুরি চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, 8 মাস আগে নগরীর ইপিজেড এলাকা থেকে এক ভিক্ষুকের শিশু সন্তান চুরি করে নিয়ে যায় এই চক্রটি। এই ঘটনায় প্রতারক চক্রের মূল হোতা জাফর সাদেককেও গ্রেফতার করা হয়েছে এবং তার দেয়া তথ্যেই ফটিকছড়ির এক প্রবাসীর বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অর্থনৈতিক সংকট, দুর্নীতি, বৈষম্য এবং বেতন কাঠামো মূল্যায়নের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে কলম্বিয়ায়। আন্দোলনের বোমা হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে, আহত শতাধিক। সংখ্যা তাড়াতে রাজধানী জুড়ে জারি করা হয়েছে কারফিউ। বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার আরেক দেশ চিলি। সহিংস আন্দোলন চলছে লেবানন এবং আলজেরিয়ায়। এদিকে ইরাকে বিক্ষোভকারীদের উপরে পুলিশি হামলায় 3 জনের প্রাণ গেছে।
সরকারের নেওয়া সব পদক্ষেপই মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম, তবু পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে। ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা। সরকার সমাধানের পথে না হেঁটে দমনপীড়ন চালাচ্ছে জনগণের উপর। আমাদের প্রত্যাশা দ্রুতই শান্তি ফিরবে দেশে। ইরানে চলমান বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে অন্তত 100 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিচারিক আদালতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশব্যাপী অভিযান চালিয়ে বিরোধী নেতাকর্মীদের আটক করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস। টানা বিক্ষোভের কারণে এখনও সীমিত রয়েছে ইন্টারনেট সংযোগ। যুক্তরাজ্যের 12 ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো দ্বিতীয় টেলিভিশন বিতর্ক। শুক্রবার বিবিসি আয়োজিত কোয়েশ্চেন টাইমে মুখোমুখি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং বিরোধী নেতা জেরেমি করবিন। এ সময় অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়েন বিরোধী লেবার পার্টি নেতা জেরেমি করবিন। ব্রেক্সিট কার্যকরের আগে ইইউর সাথে চুক্তির বিষয়ে আশাবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে ব্রেক্সিট নিয়ে অচলাবস্থা কাটাতেই নির্বাচনের ডাক দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রথমত, ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি বিশ্বাসযোগ্য বিচ্ছেদ চুক্তির জন্য আলোচনা করব। দ্বিতীয়ত, গণভোটের আগে জনগণের সামনে তুলে ধরা হবে তা। নির্বাচিত হলে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত গণভোট নিশ্চিত করবে আমার সরকার। আমি এই মুহূর্তে কোনো নির্বাচন চাইনি, তবে বাধ্য হয়েছি কারণ পার্লামেন্ট ব্রেক্সিট প্রক্রিয়া অচল করে দিচ্ছে। আমার অবস্থান বরাবরই স্পষ্ট। আমরা ইউ থেকে বিচ্ছেদ চাই কারণ বছর বছর অর্থ গচ্চা দিতে রাজি নই। ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনে সফল হবে না মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। শুক্রবার ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। অভিশংসন তদন্তে 2 সপ্তাহে 12 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্যের পরে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। অভিযোগ করেছেন এদের ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা মিথ্যা সাক্ষী দিয়েছেন। যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্তিশালী, অর্থনীতিও চাঙ্গা। এ পরিস্থিতিতে তারা অভিশংসন শুনানির আয়োজন করছে, যা আসলে এক ধরনের ভাওতাবাজি। আসলে রিপাবলিকানদের পক্ষে জনসমর্থন এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি, তাই মিথ্যা অভিযোগকে ইস্যু বানাচ্ছে বিরোধীরা। এশিয়ার অর্থনীতিতে সফল উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশের শিক্ষার্থীরা অন্যতম ভূমিকা রাখছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি সকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে ঢাকায় 18তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরাম 2019-এ এমনটাই জানিয়েছেন তিনি। আর এই আয়োজনে 15টি দেশের 40টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে বসেছে নাচের আন্তর্জাতিক উৎসব ওশান ডান্স ফেস্টিভ্যাল 2019। বিশ্বব্যাপী নৃত্যশিল্পীদের সংগঠন দ্য ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স এশিয়া প্যাসিফিকের বাংলাদেশ শাখা প্রথমবারের মতো এই আয়োজন করেছে। আয়োজনে বিভিন্ন দেশ থেকে আসা নৃত্যশিল্পী, শিক্ষক, গবেষক এবং কোরিওগ্রাফাররা অংশ নিয়েছেন। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও অনেক আগে থেকেই ফিশ প্যাডিকিউরের প্রচলন রয়েছে বিশ্বজুড়ে। সাধারণত স্পা এবং পার্লারগুলোতে এমন সেবা পাওয়া যায়, আর এর জন্য মোটা অঙ্কের টাকাও গুনতে হয় আগ্রহীদের। তবে ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্টা শহরে একটি রেস্টুরেন্টে ফ্রিতে মিলছে ফিশ প্যাডিকিউর। গত জুনে চালু হওয়া এই স্পা সার্ভিসের জন্য ব্যবহার করা হচ্ছে প্রায় 7000 রেড নাইল তেলাপিয়া। হেমন্ত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীরা প্রাণের আড্ডায় মেতেছে। স্মৃতিচারণ, আড্ডা আর সেলফিবাজিতে সরব টিএসসি। ঘাসের গালিচায় প্রাণের ছোঁয়া লেগেছে বাংলা বিভাগের অগ্রজ অনুজদের সরব উপস্থিতিতে। আর 2 বছর পরে পূরণ হবে বাংলা বিভাগ প্রতিষ্ঠার 100 এই ধরনের একটা সুযোগ পেলে আমরা এটাকে খুব এনজয় করি। পুরনো স্মৃতির মধ্যেই শুধু ডুবে থাকবো সারাদিন।
এই অনুভূতি অসাধারণ। সবার আগে আমি বাংলা বিভাগের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, এবং ওরা আমার বন্ধুরা আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। আর অনেকদিন পরে বন্ধুদের পেয়ে সেই আনন্দটা আরো বেশি বেড়ে গেছে। হতাশা, ব্যর্থতা সেগুলোকে পার করে আজকে সবাইকে দেখে মনে হচ্ছে আমরা ফার্স্ট ইয়ারে ক্লাস করছি। আবারও স্বাগত, আপনারা দেখছেন সব খবর। উচ্চশিক্ষা যাতে সার্টিফিকেট সর্বস্ব না হয় সেজন্য সকল বিশ্ববিদ্যালয়কে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনী অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রপতি এই আহ্বান জানিয়েছেন। বলেছেন, বাংলাদেশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগত মান। শিক্ষার গুণগত মান নিশ্চিত করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী পদক্ষেপের প্রশংসাও করেন রাষ্ট্রপতি। সমাবর্তন অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। বাংলাদেশের জন্য অন্যতম বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, কারণ গুণগত শিক্ষা ছাড়া শিক্ষা মূল্যহীন। তাই উচ্চশিক্ষা যাতে কোনো ক্রমেই সার্টিফিকেট সর্বস্ব না হয় তা নিশ্চিত করতে হবে। অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেয়া এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে এই আয়োজনে যোগ দিয়েছিলেন জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা। তারা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে উপাচার্য পদে ডক্টর ফারজানা ইসলাম নৈতিকতা হারিয়েছেন। এ ব্যাপারে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছে আন্দোলনকারীরা। ক্যাম্পাসকে স্বাভাবিক করার জন্য কার্যকর পদক্ষেপ নেবেন, অন্যথায় আমরা বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা বলেছি যে আন্দোলন শুধু তাদের নয়, সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলন। সেই নৈতিক দায়বদ্ধতা থেকে প্রয়োজনে আমাদের পরবর্তী কর্মসূচি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও। ইন্টারন্যাশনাল হোপ স্কুলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে স্টেম ফেস্ট 2019। সকালে রাজধানী উত্তরা স্কুল ক্যাম্পাসে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এবারের উৎসবে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের 81টি প্রজেক্টে প্রায় 250 শিক্ষার্থী অংশ নিয়েছে। বিভিন্ন ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীরা নিজের প্রজেক্ট উপস্থাপন করছে। এসব প্রজেক্টের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা দেশের উন্নয়নে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। Are here to replace plastic bottles, and this can biodegrade within 4 to 6 weeks. So this is our new idea and I hope you like it. এখানে হচ্ছে বাচ্চারা আপনার শিখছে ডিফারেন্ট টেকনোলজির প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেটা, সো এইগুলো কিভাবে তাদের এডুকেশনের সাথে ডিরেক্টলি ইনভলভ। গাজীপুরের টঙ্গীতে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল চট্টলা এক্সপ্রেস। সেটি টঙ্গী স্টেশনের কাছাকাছি এলে ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 15 মিনিটের চেষ্টায় আগুন নেভায়। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আশুলিয়ায় নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় গত 2 বছরেও কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। আলোচিত ওই মামলার বিচার কাজ চলছে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে। গত 4 বছরে 104 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন মাত্র 8 জন। রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষীদের বর্তমান ঠিকানায় অধিকাংশকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই অবস্থায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছেন ভুক্তভোগী পরিবার। 2012 সালে 24 নভেম্বর ওই অগ্নিকাণ্ডে 112 জন গার্মেন্টস কর্মী নিহত হন। যশোরের স্বর্ণের দোকান থেকে চুরি যাওয়া 10 ভরি স্বর্ণসহ 2 আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানিয়েছে, দুপুরে ভৈরব বাজার স্বর্ণপট্টির দোকান থেকে নেপাল নামে এক স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এ সময় তার দোকান থেকে 10 ভরি চুরি হওয়া স্বর্ণ জব্দ করা হয়। এর আগে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ থেকে আসামিদের শনাক্ত করে রুবেল নামে একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আশঙ্কাজনকভাবে বাড়ছে শিশু কিশোরদের আলস্য।
শরীরচর্চা, খেলাধুলায় অনীহা মহামারী আকার ধারণ করছে বিশ্বজুড়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শারীরিক সক্রিয়তার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে বাংলাদেশের শিশু কিশোররা। গবেষণা বলছে বিশ্বের কোনো দেশই 11 থেকে 17 বছর বয়সী শিশু কিশোররা শারীরিকভাবে খুব একটা সক্রিয় নয়, বাড়ছে মুটিয়ে যাওয়ার প্রবণতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘ 15 বছরের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা শরীরচর্চা না করলে তাকে সক্রিয় বলার উপায় নেই। এই শরীরচর্চা সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া বা খেলাধুলা যে কোনো কিছু হতে পারে। শিশু কিশোরদের সক্রিয়তা বাড়াতে নানা ব্যবস্থা নেওয়া হলেও তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়তে থাকায় বাড়ছে ঘরে বসে খেলার প্রবণতা। রাজধানীর বেশিরভাগ বস্তিতেই নেই সুপেয় পানি এবং স্যানিটেশনের ব্যবস্থা। ঘর ভাড়া দিয়ে থাকলেও বস্তির মানুষগুলো জানি না পানি এবং স্যানিটেশন তাদের অধিকার। সবশেষ গবেষণাগুলো বলছে এখনো কম বেশি 80% বস্তিবাসীর পর্যাপ্ত পানি এবং স্যানিটেশন ব্যবস্থা নেই। দাতা সংস্থাগুলোর পরামর্শ, ভাসমান এই মানুষের আগে দরকার স্থায়ী ঠিকানা। পানি কিনে আনা খাওয়া লাগে পাম্পে থেকে। অনেক মানুষ টয়লেট মনে কম, সিরিয়াল ধরে থাকা লাগে টয়লেটে। 20-25 জন পুরুষ থাকে সেখানে, হয়তো তাদের সামনে আমাদের জিনিসটা একটু খারাপ লাগে। পুরুষ লোকেরা হয়তো বাইরে যায়, মহিলারা তো আর যায় যার বাড়ি নেই। এই ন্যাপকিনটা বা ও যদি একটা ন্যাকড়াও ব্যবহার করে সেটা পরিষ্কার করে কোন জায়গায় শুকাবে ওই জায়গাটাও কিন্তু নাই। তাদের জীবন জীবিকা ওইখানে স্থানীয়ভাবে চালানোর উপযোগী পরিবেশ সৃষ্টি করা যায়, সুযোগ সৃষ্টি করা যায়, যেন শহরে সবাই চলে না আসে, কারণ এখানে আরও লিমিটেশন আছে। সারা দেশে পয় নিষ্কাশন ব্যবস্থা কিভাবে আধুনিকায়ন করা যায় তা নিয়ে ভাবছে সরকার। চট্টগ্রামে ওয়াসার এক অনুষ্ঠানে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। পয় নিষ্কাশন সমস্যার সমাধানে ৩,৮০৮,৫৮,৭৭,০০০ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম ওয়াসা। ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমরা এই ওয়েস্টগুলো আরও কিছু বিষয় আরও অত্যন্ত সফলভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য আরও কিছু প্রকল্প, আরও কিছু প্রযুক্তি নিয়ে আমরা ভাবতেছি, সেগুলো পরবর্তীতে আসবে। আশা করি ইনশাআল্লাহ ইনসিনারেশনটা হয়ে যাবে। কাল অনুষ্ঠিত হবে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মেলন। 7 বছর পরে এই সম্মেলনকে ঘিরে জেলায় এখন উৎসবের আমেজ। দলের নেতাকর্মীরা সম্মেলনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন। 9 উপজেলা 3টি পৌরসভা মিলে কাউন্সিলরের সংখ্যা 207 জন এবং সম্মেলনের প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা যতটুকু চেষ্টা করেছি, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম সকলেই মিলে আমাদের খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগকে সাজানোর জন্য এবং সাজিয়েছেও কিছু। আমরা চাই তৃণমূল পর্যায়ের নেতারা তারা ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব সৃষ্টি করুক। আমাদের এই সম্মেলনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি প্রায় সম্পন্ন। বান্দরবানের রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের 3তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। সকালে ভবনটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশয় সিং। তিনি জানিয়েছেন পাহাড়ের জনগোষ্ঠীর উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। আগামী বছরের মার্চে শুরু হবে যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ প্রকল্পের মূল কাজ। এছাড়া সিরাজগঞ্জ বগুড়ার মধ্যে সরাসরি রেলপথ নির্মাণ সহ টার্মিনাল স্থাপন প্রকল্পের পালেও হাওয়া লাগবে। স্থানীয়রা বলছেন এই 3টি প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগের গতি আসবে। দীর্ঘদিনই এলাকার মানুষের দাবি যে সিরাজগঞ্জ হয়ে সরাসরি বগুড়া, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া তারিখ সাপেক্ষে আমরা মার্চ মাসের 17 তারিখকে সামনে রেখে আমরা এই বৃষ্টি উদ্বোধনের জন্য আমরা রেল মন্ত্রণালয়ে প্রস্তুতি নিচ্ছি। মানুষের সহ উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন হবে। রেল সেতুর পাশাপাশি আমাদের একটা ইকোনমিক জোন হচ্ছে যেখানে অসংখ্য লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ঈশ্বরদী দিয়ে বাইপাস হয়ে উত্তরবঙ্গের যে গাড়িগুলো আসে, যদি এই রায়পুর স্টেশন জংশন হয়ে যদি বগুড়া লাইন এদিক দিয়ে হয় তাহলে অনেক অনেক মাইল সেফ হবে। ব্রিটিশ আমলে তৈরি হয়েছে তিস্তা থেকে কুড়িগ্রাম যাবার রেল লাইন। এরপরে আর কবে সংস্কারের ছোঁয়া লেগেছিল তা আর কারো মনে পড়ে না। লাইনের অবস্থা নাজুক, যেসব রেল সেতু আছে সেগুলো প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। লাইনের পাশে পর্যাপ্ত জায়গা না রেখে সড়ক নির্মাণ এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বলেও দাবি রেল কর্তৃপক্ষের। খুবই ঝুঁকিপূর্ণ, মনে করেন লাট ইয়ার সাথে লাট নাই, এমন পাথরের সমস্যা, গেটম্যান নাই।
অবাহিতুক যাত্রীরা রাস্তা মানে রেল পারাপার হয়, যে কোনো সময় একটা হলেই না হয়ে যেতে পারে একটা দুর্ঘটনা। এই গাড়িগুলো সর্বোচ্চ আমরা 80 কিলোমিটার পর্যন্ত তুলতে পারি, কিন্তু এখানে এই লাইনের ক্ষেত্রে সর্বোচ্চ গতিসীমা আমাদের 30 কিলোমিটার। যে পরিমাণ জমি মানে ডিস্টেন্স থাকার কথা 10 ফিট না, 10 ফিট মিনিমাম আমাদের নাই। মানে আপনারা জমি দখল করে নিয়ে রেল লাইনের পাশে রাস্তা বানিয়ে ফেলছে। এলপি গ্যাসের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন হয়েছে খুলনায়। দুপুরে এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে নগরীর পিকচার প্যালেস মোড়ে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বলা হয়েছে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের মূল্য বেড়েছে 100 টাকা, আর তাই 900 টাকা মূল্যের গ্যাস এখন 1000 টাকা করে কিনতে হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাজেট বরাদ্দ পাচ্ছে যোগ করা। উত্তরাঞ্চলের 2 জনপদে বেড়েছে সুবিধাভোগীর সংখ্যা। 9 ধরনের ভাতার টাকায় দিন বদলে গেছে অনেকের। পিছিয়ে নেই ক্ষুদ্র নৃগোষ্ঠীও। সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাজেট বরাদ্দে স্বচ্ছতা আনতে কাজ করছে 3টি বেসরকারি সংস্থা, আর এর সুবাদে গেল 4 বছরে সচেতন হয়েছেন 2 জেলার প্রায় 3 লাখ মানুষ। ঋণও শোধ করি কিছু, আবার পাশাপাশি আমি সঞ্চয়ও করি। প্রশিক্ষণ পেয়ে আর ওদের এই ভাতাটা পেয়ে আমি অনেকটা উঠে দাঁড়াইছি। ওই ছাগল কিনো, এই যে কাপড় কিনো, আবার নুন ঝাল খাসি এগুলো কিনে খাওয়া। এখন বর্তমান হয়েছে, কিন্তু হয় না, তাও হচ্ছে। বন্ধুরা খুব খুশি যে আমরা ব্যাংকের মাধ্যমে আমরা এসে টাকা নিয়ে যেতে পারতেছি। প্রত্যেকটা গ্রামে উন্নয়ন কমিটি যদি থাকে, তারা কিন্তু সহজে একটা গ্রামে কে কি পাচ্ছে না এটা মনিটরিং করে সরকারকে বলতে পারে। এইটাই হলো গুড গভর্নেন্স বা জবাবদিহিতার একটা জায়গা। হাঁস মুরগি পালুক আর গরু ছাগলই পালুক, কিন্তু আমরা চাই যে ওরা একটা উদ্যোক্তা হোক, ব্যবসায়িক মনোভাব নিয়ে কিছু করুক। দর্শক, এই ছিল আজকের সব খবর। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।